নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেস স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জুহাতি প্র্যাকটিস গ্রাউন্ডের বাইরে এবং আজকে ইস্ট বেঙ্গল দল তারা তাদের শেষ ম্যাচের অনুশীলন কিন্তু আজকে শুরু করে দিল। গতকাল তাদের রেস্ট ডে ছিল, অবশ্যই ডার্বির মতো একটা হাই ইন্টেন্সিটি ম্যাচের পরে একদিনের রেস্ট তো অবশ্যই কাম্য তাদের। এবং আজকে কিন্তু তারা মূলত করলো রিকভারি সেশন, অর্থাৎ যে ফার্স্ট ইলেভেনের সমস্ত প্লেয়াররা ছিল যারা ডার্বি খেলেছিল তাদের কিন্তু আজকে একটা অপশনাল ট্রেনিং ছিল। প্রথমে অবশ্যই অনুশীলনের শুরুতেই একটা মিটিং হয়, যেটা ইস্ট বেঙ্গলের এই সিজনে কিন্তু পরম্পরা। প্রত্যেকটা প্র্যাকটিস সেশনের আগে অস্কার বুজন একটা পেপ টক দেয় প্লেয়ারদেরকে, এবং সেই পেপ টকটা হয়ে গেলেই কিন্তু পুরো দল আহ, অনুশীলন শুরু করে। এবং প্রথমেই রানিং দিয়ে শুরু করলো ইস্ট বেঙ্গল তাদের অনুশীলন, এবং সেই রানিংয়ে কিন্তু সকলেই অংশগ্রহণ করেছিলেন। পুরো মাঠ জুড়ে তারা পাক খাচ্ছিল দৌড়ানোর সাথে সাথে। এবং সেখানে কিন্তু পুরো ফার্স্ট ইলেভেনের প্লেয়ার মিগেল, কেভিন, রাশিদ, ইউসুফ এজারি এবং সমস্ত বিদেশি, সমস্ত ভারতীয় প্লেয়ার সবাই কিন্তু সেই অনুশীলনে ভাগ নিলেন, রানিং অনুশীলনে। বাট তারপরেই কিন্তু ছবিটা কিছুটা পাল্টে গেল। যারা প্রথম দলের প্লেয়াররা, যেটার কথা বলছিলাম, তারা কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছিলেন। আস্তে আস্তে তারা নিজেরা একটুখানি বল নিয়ে খেলা নাড়াচাড়া করে কিন্তু তারা মোটামুটি উঠে গেলেন। এবং এই যে ফার্স্ট ইলেভেনের যে প্লেয়ার, প্রথম একাদশ প্লেয়ার যারা ডার্বিতে ফুল ইন্টেন্সিটিতে খেলেছিল 90 মিনিট, তাদের জন্য কিন্তু আজকে একটা অপশনাল ট্রেনিং ছিল। এবং এই প্লেয়ারদের মধ্যে কিছু প্লেয়ার, মিগেল, রাকিব, প্রফসুকান গিল, আনোয়ার, তারা কিন্তু আগেই বেরিয়ে গেলেন। প্র্যাকটিস শেষ হওয়ার আগেই কিন্তু তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলেন, এবং তাদেরকে কিন্তু আজকে অস্কার বুজন একটা ছুটি দিয়েছেন বলতে পারে। এবং আগামীকালের যে অনুশীলনটা হবে সেখানেই কিন্তু ফাইনাল প্রস্তুতি করবে। যদিও ম্যাচ ডে -1 অনুশীলনও খুব একটা ইন্টেন্স হয় না, অর্থাৎ যেই আগে প্রিপারেশন আপাতত ইস্ট বেঙ্গল এই সিজনে নিয়েছিল সেটার উপর ভর করেই কিন্তু ইস্ট বেঙ্গল নামতে চলেছে ইন্টারকাশি ম্যাচ। এবং এই ইন্টারকাশি ম্যাচ কেন গুরুত্বপূর্ণ ইস্ট বেঙ্গলের জন্য সেটা আলাদা করে বলার কোনো দরকার নেই। শুধু লাগবে একটা জয়, 3 পয়েন্ট, এবং সেই 3 পয়েন্ট পেলেই কিন্তু ইতিহাস ছুঁতে পারবে ইস্ট বেঙ্গল। 22 বছর পর দীর্ঘ অপেক্ষা, সমর্থকদের, ক্লাব অফিসিয়াল, প্রত্যেকজন যারা ইস্ট বেঙ্গলের সাথে ইনভলভ আছে সবারই এক দীর্ঘ অপেক্ষা ছিল, এবং সেই অপেক্ষার অবসান ঘটতে পারে সেই 21শে মে এই ইন্টারকাশির বিরুদ্ধে। এবং সেটার জন্য কিন্তু আপাতত একেবারে বদ্ধপরিকর ইস্ট বেঙ্গল প্লেয়াররা। তাদের মুখ চোখ দেখেও কিন্তু জিনিসটা খুবই স্পষ্ট যে তারা কিন্তু ফুললি ফোকাসড এই ম্যাচের জন্য। কোনোভাবে পয়েন্ট ড্রপ করা যাবে না, জিততেই হবে। এবং যদি আইএসএল এর আমরা সমীকরণটার কথা বলি, কোন কোন এখনো তো বলতে পারেন যে 4 থেকে 5টা দল আছে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে, কিন্তু সব থেকে ফেভারিট বা সব থেকে কমফোর্টেবল জায়গায় কিন্তু আছে এখন ইস্ট বেঙ্গল। তারা এখনো পর্যন্ত 12টা ম্যাচ খেলেছে, সেখানে তাদের সংগ্রহ করেছে তারা 23 পয়েন্ট। লিগ টেবিলে একেবারে শীর্ষে আছে গোল ডিফারেন্সের জন্য। এবং মোহনবাগানের থেকে, তাদের প্রতিদ্বন্দ্বী থেকে, যারা এখন সেকেন্ড পজিশনে, যাদের থেকে কিন্তু 5টা গোল ইস্টবেঙ্গল বেশি দিয়েছে। অতএব গোল ডিফারেন্সে কিন্তু +5 একটা ডিফারেন্স আছে ইস্ট বেঙ্গলের। এবং সেই ডিফারেন্সটা কমাতে গেলে কিন্তু মোহনবাগানকে স্পোর্টিং ক্লাব দিল্লি ম্যাচে অনেক বেশি গোল দিতে হবে। হাইপোথেটিক্যালি জিনিসটা বলা যেতে পারে, কিন্তু প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে কতটা পসিবল জিনিসটা, এটা কিন্তু আমরা দেখে এসেছি। সচরাচর আমরা দেখি না রোজই এরকম 6-7 গোলের ম্যাচ হচ্ছে। আইএসএল এর কোয়ালিটি কম থাকতে পারে, কিন্তু আইএসএল এ কিন্তু কম্পিটিটিভ ম্যাচ হয়। আহ, এরকম হাই স্কোরিং, কমপ্লিটলি ওয়ান সাইডেড ম্যাচ কিন্তু খুব কম হয়, এবং সেটাই কিন্তু চ্যালেঞ্জ মোহনবাগানের জন্য। কিন্তু মোহনবাগানের কথা তো আমরা বললাম, ইন্টারকাশি এবং ইস্ট বেঙ্গলের কথা যদি বলতে হয়, তাহলে অবশ্যই ইস্ট বেঙ্গল ইন্টারকাশি ম্যাচে সব থেকে বড় আপডেট যেটা হচ্ছে এডমন্ড লালরেন্ডিকাকে নিয়ে। তার যে ডাবল ইয়েলো রেড কার্ড হয়েছিল, সেটা ইস্ট বেঙ্গল অ্যাপিল করেছে ঠিকই ডিসিপ্লিনারি কমিটিতে, কিন্তু মোস্ট লাইকলি সেটা রিভোক হবে না। অবশ্যই একটা ডাবল ইয়েলো, এটা একটা কারণ। এবং তারপরে ম্যাচের 2 ঘন্টার পরই কিন্তু এটাকে অ্যাপিল করতে হয় যদি সত্যিকারে কেউ রিভোক করতে চায়। বাট ইস্ট বেঙ্গল সেটা করেনি, তারপরে অ্যাপিল করেছে চিঠির মাধ্যমে। কিন্তু আগেন যেটা বললাম, ডাবল ইয়েলো রেড কার্ড, সেই জন্য কিন্তু এডমন্ডকে মোটামুটি এডমন্ডের যে ডিসিশনটা রেড কার্ডে, সেটা কিন্তু মোস্ট লাইকলি ওভারটার্ন করা হবে না, এবং এডমন্ড তার মানে ইন্টারকাশি ম্যাচ কিন্তু খেলছে না। কিন্তু বাকি যদি আর আপডেট দিই প্লেয়ার অ্যাভেলেবিলিটি নিয়ে, তাহলে অবশ্যই সাউল ক্রেসপো, তিনিও ইঞ্জুরির জন্য খেলতে পারবেন না। অবশ্যই আজকেও তিনি প্র্যাকটিসে ইনফ্যাক্ট এসেছিলেন দলের প্র্যাকটিস দেখার জন্য, দলের মধ্যে একটা ফিল গুড পরিবেশ রাখার জন্য। সবাই কিন্তু প্র্যাকটিসে আসছেন, এমন না যে কেউ ছুটি নিচ্ছে। প্র্যাকটিসে কিন্তু ইনজুর্ড সাউল ক্রেসপো আসছে, কিন্তু কোথাও না কোথাও তাকে তো অবশ্যই পাওয়া যাবে না ইন্টারকাশি ম্যাচে। এটা একটা বড় ধাক্কা অবশ্যই ইস্ট বেঙ্গলের জন্য। কিন্তু অপর দিক থেকে সৌভিক চক্রবর্তী, তিনি কিন্তু তার সাসপেনশন কাটিয়ে ফিরছে এই ইন্টারকাশি ম্যাচে, এবং মিডফিল্ডে একটা মাচ নিডেড অ্যাডিশন কিন্তু হতে পারে ইস্ট বেঙ্গলের জন্য। রারবিতে আমরা দেখেছিলাম যে জিকসন সিং এর উপরে বাড়তি দায়িত্ব ছিল, এবং বেঞ্চ থেকেও সেরকম কোনো প্লেয়ার ছিল না যে সেই মিডফিল্ড পজিশনে একটা জায়গা নেবে। সো সৌভিক চক্রবর্তীর ইনক্লুশন কিন্তু অবশ্যই একটা বুস্ট ইস্ট বেঙ্গলের মাঝ মাঠের জন্য। কিন্তু যদি কথা বলতে হয় এই ইন্টারকাশি ম্যাচ নিয়ে এবং ইস্ট বেঙ্গল ম্যাচ নিয়ে, ইন্টারকাশি কিন্তু যে তাদের ফর্মটা, সেটা মোটামুটি একটুখানি পিকে আনছে।
মোহনবাগান ম্যাচ তারা ড্র করেছে, তারপরে অ্যাওয়েতে স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে ম্যাচ ছিল সেটা তারা ড্র করেছে, ভালো ফুটবল তারা খেলেছে। কিন্তু কিশোর ভারতীতে কতটা কঠিন হবে ইস্টবেঙ্গলের জন্য বা কতটা কঠিন হবে ইন্টারকাশির জন্য ইস্টবেঙ্গলের মতো দলকে আটকে রাখার জন্য, সেখানে অবশ্যই ইস্টবেঙ্গল মিনিট ওয়ান থেকে অ্যাটাক করবে, এটাতে কোনো ডাউট নেই। ইস্টবেঙ্গলের প্র্যাকটিস দেখেও কিন্তু আমরা সেটারই একটা আভাস পাচ্ছি এবং মোস্ট লাইকলি কিন্তু মিনিট ফার্স্ট থেকে যেরকম মোহামেডান ম্যাচে আপনারা দেখেছিলেন একদম প্রথম মুহূর্ত থেকে ইস্টবেঙ্গল একেবারে ঝাঁপিয়ে পড়েছিল মোহামেডানের উপরে, সেরকমই কিন্তু আমরা একটা অ্যাপ্রোচ দেখতে পারি। মোহাম্মদ রাশিদ, মিগেল ফেরেরা সবারই কিন্তু এখন একটাই টার্গেট, ইন্টারকাশির বিরুদ্ধে সেই মূল্যবান 3 পয়েন্ট, এবং সেটা হতে পারলে কিন্তু অবশ্যই একটা স্বপ্নের কাছে চলে যেতে পারবে ইস্টবেঙ্গল। এবং 21 তারিখ মোহনবাগান ইস্টবেঙ্গল যেই আইএসএল জিতুক, যে ট্রফিটা তারা পাবে সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ওয়েতে, মোহনবাগান ইস্টবেঙ্গলের মধ্যে যদি কেউ ট্রফি পায় তাহলে সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে 21 তারিখে। এবং যদি অন্য কেউ, ধরুন মুম্বাই, পাঞ্জাব, তারাও তো ইকুয়েশনে আছে, তারা যদি ট্রফি পায় তাহলে তাদেরকে ট্রফিটা দেওয়া হবে 22 তারিখে। অর্থাৎ 21 তারিখে যে ম্যাচ আছে 7:30টার সময়, দুটো ম্যাচই সেম টাইমিংয়ে, একটা যুব ভারতীতে একটা কিশোর ভারতীতে, ট্রফিটা রাখা হতে পারে কলকাতার এই যে দুটো স্টেডিয়ামের যে ডিস্টেন্সটা সেটার মাঝখানে, এবং সেই অবস্থা বুঝেই কিন্তু ট্রফিটা রওনা দেবে তার গন্তব্যে, যারা অবশ্যই ম্যাচ জিতবে। তো ইন্টারেস্টিং হতে পারে। এবং যারা খেলা দেখতে যাচ্ছেন ইন্টারকাশি ম্যাচ, ইন্টারকাশির টিকিটেরও আপডেট যদি দিই তাহলে ডিস্ট্রিক্ট অ্যাপে কিন্তু ইন্টারকাশি ইস্ট বেঙ্গল ম্যাচের টিকিট রিলিজ করা হবে। এখন যখন আমি পিডিসিটা দিচ্ছি তখন হয়তো রিলিজ এখনো হয়নি করা, কিন্তু যখন রিলিজ করা হবে ডিস্ট্রিক্ট অ্যাপেই করা হবে। 500, 1000, 1500 এবং 2500 টাকার কিন্তু টিকিট এখানে রাখা হয়েছে সমর্থকদের জন্য। মূলত 8 থেকে 9 হাজার টিকিট রিলিজ করা হবে, এবং সমর্থকরা অবশ্যই কিশোর ভারতীর মতো স্টেডিয়াম, ছোট স্টেডিয়াম, ক্যাপাসিটি যুব ভারতীর তুলনায় অনেকটাই কম, অনেক গুণ কম। তো অবশ্যই একটু তো স্কেয়ারসিটি হবে টিকিটের, বাট অবশ্যই স্বপ্নের একেবারে কাছে ইস্টবেঙ্গল, ইতিহাসের আপনারা কিন্তু পার্ট হতে পারেন, ইতিহাস সামনে থেকে দেখতে পারেন। তো অবশ্যই যারা এখনো টিকিট কাটেনি অবশ্যই টিকিট কেটে নিন, কারণ ইস্টবেঙ্গলের এই দল কিন্তু একেবারে বদ্ধপরিকর ইন্টারকাশির বিরুদ্ধে 3 পয়েন্ট নেওয়ার জন্য। অবশ্যই আজকে মোটামুটি প্রতিবেদনটা এতটাই রাখি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না, এবং আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।